বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি করোনা মুহূর্তে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক হিসেব বিজ্ঞান, সরাইল সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র নগদান বইয়ের দুঘরা নগদানের উপর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি 2017 সালে বরিশাল বোর্ডে এসেছিল। তো চলো অঙ্কটিতে যাওয়া যাক। 2016 সালের মে মাসের সুমন অ্যান্ড সন্স এর লেনদেনগুলো নিম্নরূপ। মে 1 তারিখে নগদ তহবিল 45,000 টাকা এবং ব্যাংকে জমা ক্রেডিট 8,000 টাকা। মে 3 কলিমের কাছ থেকে পণ্য ক্রয় 15,000 টাকা। মে 5 করিমের নিকট থেকে 25,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান। 10 তারিখে বলছে নগদে 35,000 টাকায় পণ্য বিক্রয় এবং মালিক 6,000 টাকা উত্তোলন করলেন। 16 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 3,500 টাকা এবং অফিসের প্রয়োজনে 1,500 টাকা উত্তোলিত হলো। 20 তারিখে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 7,500 টাকা। 25 নগদে বেতন প্রদান 2,500 টাকা এবং চেকে ভাড়া প্রদান 3,500 টাকা। 30 তারিখে বলছে সমাপনী উদ্বৃত্ত 2,500 টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। এখন করণীয়গুলো বলছে। করণীয় 1, কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করো। 2 বলছে উপর্যুক্ত তথ্যের আলোকে একটি দুঘরা নগদান বই তৈরি করো। 3 বলছে ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুমন অ্যান্ড সন্সের 2016 সালের মে মাসের কিছু লেনদেন দেওয়া আছে। এই লেনদেনের উপর ভিত্তি করে আমাদের যে কাজগুলো করতে বলছে সেটা হলো, প্রথমত কোন কোন লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করতে হবে। উপর্যুক্ত তথ্যের আলোকে একটি দুঘরা নগদান বই তৈরি করতে হবে। সেই সাথে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে নগদান বইয়ে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। আমি আবার বলছি, নগদান বইয়ে নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, বকেয়া লেনদেন এক্ষেত্রে লিপিবদ্ধ করা হয় না। সুতরাং করণীয় প্রথমে যেটা বলা হয়েছে যে কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, এক্ষেত্রে আমাদের করণীয় হলো নগদ অর্থ ব্যতীত যে সমস্ত লেনদেন, সেই লেনদেনগুলোই মূলত নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। এরপর বলছে দুঘরা নগদান বই তৈরি করতে হবে, সেই সাথে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। তো আমরা জানি নগদান বই তৈরি করার পূর্বে যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো, যদি প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে তাহলে সেটা ডেবিট হবে এবং নগদ অর্থ যদি চলে যায় তাহলে ক্রেডিট হবে। মূলত বেসিক এটাই, মূল ধারণা এটাই। নগদ অর্থ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এছাড়া নগদান বইয়ে যদি ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করা হয়, সেক্ষেত্রে ব্যাংকের টাকা বাড়লে হবে ডেবিট, কমে গেলে হবে ক্রেডিট। তো চলো আমরা সমাধানে যাই।
তো যে সমস্ত লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলো হলো, দেখো মে 3 এবং 20 তারিখে যে দুইটা লেনদেন আছে। 3 তারিখে বলছে কলিমের কাছ থেকে পণ্য ক্রয় 15,000 টাকা। আমরা জানি এটাকে যদি জাবেদা করি তাহলে আসবে ক্রয় হিসাব ডেবিট, কলিমের হিসাব ক্রেডিট। সুতরাং এখানে নগদের কোনো লেনদেন দেখা যাচ্ছে না, সুতরাং এটি একটি অনগদ লেনদেন, ফলে এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তেমনি ভাবে 20 তারিখে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 7,500 টাকা। এটার যদি আমরা জাবেদা করি, জাবেদা দ্বারায় প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সুতরাং এটিও নগদের লেনদেন নয়, সুতরাং এটি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। এরপর বলছে একটু দুঘরা নগদান বই তৈরি করতে হবে। তো সমাধান সঞ্চয় দুঘরা নগদান বই। তো প্রথম যে লেনদেনটি বলা হয়েছে যে নগদ তহবিল 45,000 টাকা এবং ব্যাংকে জমা, ব্র্যাকেটে বলা আছে ক্রেডিট 8,000 টাকা। সুতরাং নগদ তহবিল হাতে নগদ বলা আছে, যেটা ব্যালেন্স বিডি নামে, নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। তো সেটা দেখো, মে 1 ব্যালেন্স বিডি 45,000 টাকা এবং ব্যাংক জমা বলা আছে, ব্র্যাকেটে ক্রেডিট বলা আছে, তার মানে এটা ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি নামে যাবে। ব্যালেন্স বিডি 8,000 টাকা। 3 নম্বর যে লেনদেনটি আমরা দেখতে পাচ্ছি, এটা কলিমের কাছ থেকে পণ্য করে 15,000 টাকা, একটি অনগদ লেনদেন, সুতরাং নগদান বইতে আসবে না। 5 তারিখে বলছে করিমের নিকট থেকে 25,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান। তো আমরা জানি এক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে ক্রয় করছি আমরা কিসে কিসে, নগদে এবং ব্যাংকে। সুতরাং ক্রেডিট পাশে নগদের ঘরে 15,000 টাকা এবং 25,000 টাকা থেকে 15,000 টাকা নগদ হলে বাকি কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকা ব্যাংকের ঘরে। এরপরে বলছে নগদে 35,000 টাকার পণ্য বিক্রয় এবং মালিক 6,000 টাকা উত্তোলন করলেন। এক্ষেত্রে দুইটা লেনদেন আছে এখানে। তো প্রথম লেনদেনটা আমরা দেখি। প্রথম লেনদেন বলছে নগদে 35,000 টাকার পণ্য বিক্রয়। এক্ষেত্রে নগদ টাকা আগমন ঘটছে, তাহলে বিক্রয় হিসাব বলে 10 তারিখ বিক্রয় হিসাব বলে নগদের ঘরে 35,000 টাকা এবং মালিক 6,000 টাকা উত্তোলন করছেন। এক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাহলে নগদ টাকার চলে যাচ্ছে, সুতরাং কি হবে, উত্তোলন হিসাব বলে ক্রেডিট দিকে নগদের ঘরে 6,000 টাকা। 16 তারিখে বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 3500 টাকা এবং অফিসের প্রয়োজনে 1500 টাকা উত্তোলন করা হলো। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করা হয় তাহলে জাবেদা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 16 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে যে 3500 টাকা উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রেডিট দিকে 3500 টাকা ব্যাংকের ঘরে। এরপর বলছে অফিসের প্রয়োজনে 1500 টাকা উত্তোলন। অফিসের প্রয়োজনে যে উত্তোলন করা হয় এক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি এটি একটি কন্ট্রা লেনদেন, অর্থাৎ যে লেনদেন নগদান বইয়ের উভয় পাশকে, উভয় দিককে প্রভাবিত করে তাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে নগদ টাকা বাড়ছে, এই জন্য ব্যাংক হিসাব বলে নগদের ঘরে 1500 টাকা, তেমনি ভাবে নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে 1500 টাকা। এটিকে ক দ্বারা কন্ট্রা এন্ট্রি বোঝানো হয়েছে। এরপরে বলছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। তো প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় একটি অনগদ লেনদেন, সুতরাং এটি আসবে না। 25 তারিখে বলছে কি নগদে বেতন প্রদান 2500 টাকা এবং চেকে ভাড়া প্রদান 3,500 টাকা। তাহলে এক্ষেত্রে দুইটা টাকাই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, সুতরাং এটা
ক্রেডিট দিকে যাবে। তো আমরা দেখি বেতন হিসাব বলে নগদের ঘরে 2500 টাকা, ভাড়া হিসাব বলে ব্যাংকের ঘরে 3500 টাকা। 30 তারিখে বলছে সমাপনী উদ্বৃত্ত 2500 টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। কি বলছে? সমাপনী উদ্বৃত্ত 2500 টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এখানে আমাদের বলেই দিছে যে হাতে কত টাকা থাকবে? 2500 টাকা হাতে থাকবে। 2500 টাকা। এক্ষেত্রে আমাদের করণীয় হলো 2500 টাকা হাতে রাখতে হবে, তার মানে ব্যালেন্স সিডি হবে, এবং বাদ বাকি যে টাকাটা সেটা কি করতে হবে? ব্যাংকে জমা দিতে হবে। এক্ষেত্রে আমরা 2500 টাকা ব্যালেন্স সিডি রাখলাম, এই পাশটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি নগদের। আমরা সবসময় জানি যে নগদ টাকা কোনো সময় হাতে নগদের থেকে বেশি খরচ করা হয় না, সুতরাং ডেবিট পাশটাই বড় হবে। তাহলে ডেবিট পাশ যোগ করলে এখানে আমাদের আসবে কত? ৮১,৫০০ টাকা। এই পাশে নিয়ে আসলে ৮১,৫০০, তার থেকে ২,৫০০ বাদ দিলে ৫৫,৫০০ টাকা থাকবে। এই টাকাটাই মূলত আমরা ব্যাংকে জমা দিতে হবে। এখন ব্যাংকে জমা দিলে যাবে দেখি হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং এটিও একটি কন্ট্রা এন্ট্রি। একদিকে নগদ টাকা, ব্যাংকে টাকা বাড়তেছে, একদিকে অন্যদিকে নগদ টাকা কমে যাচ্ছে। সুতরাং নগদের হিসাব বলে ব্যাংকের ঘরে ৫৫,০০০ টাকা, ব্যাংক হিসাব বলে নগদের ঘরে ৫৫,৫০০ টাকা। এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে ৫৫,৫০০। তেমনি ভাবে আমরা ব্যাংকের যদি ব্যালেন্স বের করি, তো এই ৫৫,০০০ এখানে ৫০০, এর থেকে যদি আমরা এই আইটেমগুলো বাদ দিলে আমাদের থাকবে কত? ২৯,০০০। এটাই মূলত আমাদের ব্যালেন্স সিডি, অর্থাৎ হাতে নগদ এবং ব্যাংকে জমার পরিমাণ। তো এরপরে কি করতে হবে আমরা জানি, এটা আমাদের জানা কথা। এই টাকাটাই আমরা পরবর্তী মাসের আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো এই মূলত হলো দুঘরা নগদান বই। এরপর আমাদের বলছে যে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে। এটি মূলত একটি খতিয়ান হিসাব। তো আমরা আধুনিক পদ্ধতিতে তৈরি করব। ক্রয় হিসাব তৈরি করতে গেলে আমরা দেখি ক্রয় সংক্রান্ত লেনদেন আছে মূলত দুইটা। একটা ৩ তারিখে কলিমের কাছ থেকে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা, এবং ৫ তারিখে করিমের নিকট থেকে ২৫,০০০ টাকা পণ্য ক্রয় করে ১৫,০০০ টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো। তাহলে প্রথম যে জাবেদাটা, সেটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, কলিম হিসাব ক্রেডিট, অথবা পাওনাদার হিসাব ক্রেডিট, অথবা প্রদেয় হিসাব, যে কোনো নামে, তিনটা যে কোনো একটা নাম ব্যবহার করতে পারি। তাহলে প্রদেয় হিসাব বলে, যেহেতু একটি ক্রয় হিসাবটাকে ডেবিট, সুতরাং ডেবিট দিকে ১৫,০০০ টাকা, ডেবিট দিকে ১৫,০০০ টাকা। আর ৫ তারিখে বলছে কি করিমের নিকট থেকে ২৫,০০০ টাকা পণ্য ক্রয় করে ১৫,০০০ টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেকে। তাহলে নগদান হিসাব বলে ১৫,০০০ টাকা এবং ব্যাংক হিসাব বলে ১০,০০০ টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ১৫,০০০ টাকা তাহলে ডেবিট ব্যালেন্স, এর সাথে ১৫,০০০ যোগ করলে ৩০,০০০, ১০,০০০ যোগ করলে ৪০,০০০। এরপর আমরা বিক্রয় হিসাবটা তৈরি করব। তো তেমনি ভাবে আমরা বিক্রয় হিসাব তৈরি করতে হলে বিক্রয় লেনদেনগুলো একটু দেখে নিই। এখানে দুইটা লেনদেন রয়েছে। নগদে ৩৫,০০০ টাকা পণ্য বিক্রয়, এবং ২০ তারিখে বলছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। তাহলে নগদে বিক্রয় করলে আমরা জানি কি জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব তাহলে নগদান হিসাব বলে ক্রেডিট দিকে ৩৫,০০০ টাকা, আর প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে কি হবে জাবেদা? প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে কত? ৭,৫০০ টাকা। তাহলে ৩৫,০০০ সাথে ৭,৫০০ টাকা যোগ করলে ৪২,৫০০ টাকা। তো এতক্ষণ আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করলাম। এখন তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সেটা হলো যে মে ৩ তারিখ থেকে মে ২০ তারিখ পর্যন্ত যে জাবেদাগুলো, এই জাবেদাগুলো দাখিলাগুলো তোমরা নিজেরা তৈরি করবে।